তোর কি এই সিন্দুক খোলার যোগ্যতা আছে? তুই জানিসও এতে কোটি কোটি টাকার ধনরত্ন আছে। আমি ৩ বছর ধরে অস্থির হয়ে আছি, এটা কেউ খুলতে পারছে না কেন? যদি তুই এই সিন্দুকটি খুলে দিতে পারিস তবে আমি তোকে পুরো ১ কোটি টাকা দেব। শহরের সবচেয়ে পুরনো বাজারের ঠিক মাঝখানে একটি ইমারত ছিল, যেটিকে লোকে শর্মা শেঠের হাবেলি বলত। বাইরে থেকে দেখতে জায়গাটি সাধারণ কোনো গুদামের মতো মনে হতো, কিন্তু ভেতরে পা রাখলেই বোঝা যেত যে এখানে কিছু আলাদা ব্যাপার আছে। মোটা দেয়াল, ভারী দরজা আর মাঝখানে রাখা একটি বিশাল সিন্দুক। সেই সিন্দুক যেটির চর্চা পুরো শহরে ছিল। এই সিন্দুক কোনো সাধারণ সিন্দুক ছিল না। বলা হতো যে এর ভেতরে কোটি কোটি টাকার ধনরত্ন বন্ধ আছে, সোনা, হিরে, পুরনো মুদ্রা আর না জানি কি কি। কিন্তু সমস্যা ছিল একটাই, সিন্দুকটি খুলত না। গত ৩ বছর ধরে শর্মা শেঠ সম্ভাব্য সব রকমের চেষ্টা করে দেখেছিলেন। বড় বড় ইঞ্জিনিয়ার এলো, লক এক্সপার্টদের ডাকা হলো, বিদেশি মেশিন আনিয়ে নেওয়া হলো। কেউ কোড ভাঙার চেষ্টা করল, কেউ সেন্সর লাগালো, কিন্তু প্রতিবার ফলাফল একই থাকত। সিন্দুকটি যেখানে বন্ধ ছিল সেখানেই পড়ে থাকত। আজ আবার সেই দিনটিই ছিল। হাভেলির বড় হলে ভিড় জমেছিল। বিজনেস পার্টনার, উকিল, মিডিয়া আর কিছু বিশেষ অতিথি। মাঝখানে দাঁড়িয়েছিল সেই কালো মোটা লোহার সিন্দুকটি। তার ওপর পুরনো ধাঁচের নকশা খোদাই করা ছিল, যেন কেউ ইচ্ছে করেই সেটিকে রহস্যময় বানিয়েছিল। শর্মা শেঠের মুখটা ছিল খিটখিটে, সাদা কুর্তা, গলায় মোটা সোনার চেন আর চোখে রাগ। সামনে দাঁড়িয়ে থাকা শেষ এক্সপার্টটিও তখন হার মেনে নিয়েছিল। সে বলল, সরি শেঠজি, এই সিন্দুকের মেকানিজম খুব আলাদা। হয়তো অরিজিনাল তথ্য ছাড়া এটি খোলা অসম্ভব। হলে হালকা ফিসফাস শুরু হয়ে গেল। কেউ বলল, এত টাকা অথচ সিন্দুক বন্ধ। কেউ হাসল, কেউ মাথা নাড়াল। ঠিক সেই সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোর এগিয়ে এলো। বয়স আনুমানিক ১৫ বা ১৬ বছর। গায়ে ছেঁড়া পুরনো শার্ট, ধুলো মাখা প্যান্ট আর পায়ে জীর্ণ চটি। চুলগুলো অবিন্যস্ত, মুখটা রোগা, কিন্তু চোখে অদ্ভুত এক স্থিরতা ছিল। সে ধীর অথচ পরিষ্কার গলায় বলল, শেঠজি, আমি সিন্দুকটি খুলতে পারি। পুরো হল এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। তারপর হঠাৎ হাসির রোল উঠল। কেউ জোরে বলল, আরে এটা আবার কে? কেউ বলল, বাইরে থেকে কোনো বাচ্চা ঢুকে পড়েছে। গার্ডরা এগিয়ে এলো, কিন্তু শর্মা শেঠ হাত তুলে তাদের থামিয়ে দিলেন। তিনি কিশোরটিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। পোশাক, চেহারা, অবস্থা সব দেখে তিনি ব্যঙ্গ করে হাসলেন। শেঠ বললেন, তুই? এই সিন্দুক এত বড় বড় মগজ খুলতে পারল না, আর তুই খুলে দিবি? কিশোরটি নজর নিচু করল না। সে বলল, একটা সুযোগ দিন, যদি না খুলে তবে আমি নিজেই চলে যাব। ভিড় মজা পেতে শুরু করল। ক্যামেরাগুলো আবার চালু হয়ে গেল। নতুন একটা তামাশা পাওয়া গিয়েছিল। শর্মা শেঠ অট্টহাসি হেসে বললেন, ঠিক আছে, যদি তুই এই সিন্দুক খুলে দিস। তিনি ইচ্ছা করে থেমে সবার দিকে তাকালেন। তবে আমি তোকে ১০ কোটি টাকা দেব। হলে শোরগোল পড়ে গেল। কেউ বলল, শেঠ পাগল হয়ে গেছেন। কেউ বলল, এখন দেখো বাচ্চাটা কি করে। কিশোরটি শুধু একটি কথাই বলল, মঞ্জুর। সেই মুহূর্তেই কোনো শব্দ না করে ছেলেটি সিন্দুকের দিকে এগিয়ে গেল। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছিল সেই খেলা, যা শুধু তালার নয়, ভাগ্যেরও ছিল। কিশোরটি সিন্দুকের সামনে গিয়ে দাঁড়াল। এত বড় ভারী আর ঠান্ডা সিন্দুক সে আগে কখনো এত কাছ থেকে দেখেনি। কিন্তু তার মুখে না ছিল ভয়, না ছিল ঘাবড়ানি, শুধু একটা গভীর শ্বাস আর পূর্ণ তৃপ্তি। ভিড়ের মধ্যে থেকে কেউ বলল, আরে এ তো তালা ছুঁতেও জানে না হয়তো। কেউ হেসে বলল, মনে হয় শেঠজি আজ দান করার মুডে আছেন। শর্মা শেঠ হাত ভাঁজ করে দাঁড়িয়েছিলেন। তার মুখে অর্ধেক হাসি আর অর্ধেক কটাক্ষ ছিল। তার কাছে এসব ছিল এক বিনোদন। তিনি নিশ্চিত ছিলেন যে কিছু সময়ের মধ্যেই এই ছেলেটি ক্লান্ত হয়ে নিজেই পিছিয়ে যাবে। কিন্তু ছেলেটি কারোর কথা শুনল না। সে সবার আগে সিন্দুকটিকে খুঁটিয়ে দেখল, খুব খুঁটিয়ে, যেন সেটি শুধু লোহার কাঠামো নয়, কোনো পুরনো কাহিনী পড়ছে। তার আঙুলগুলো সিন্দুকের গায়ের ওপর হালকাভাবে ঘুরতে লাগল, কখনো ওপরের নকশায়, কখনো কিনারে, কখনো নিচের কোণাগুলোতে। একজন বয়স্ক উকিল পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে ফিসফিস করে বললেন, দেখছ, ও এমনি হাত বোলাচ্ছে না, কিছু খুঁজছে। কিশোরটি কান দিয়ে সিন্দুকটি ছুঁয়ে হালকা করে টোকা দিল। তারপর অন্য পাশ থেকেও ঠক ঠক শব্দ করল। ভেতর থেকে আওয়াজটা কিছুটা আলাদা লাগছিল। সে চোখ বন্ধ করল। ভিড়ের মনে হল এখন হয়তো কোনো নাটক শুরু হবে, কোনো জাদু বা মন্ত্র। কিন্তু কিছুই হল না। সে শুধু দাঁড়িয়ে থাকল, শান্ত, যেন নিজের মাথায় কোনো মানচিত্র ঝালিয়ে নিচ্ছে। আসলে ওর নাম ছিল নীরাজ। নীরাজ পাশের বস্তিতে থাকত। ও
ওর বাবা ভাঙাড়ি বা কপারির কাজ করত। ভাঙা তালা, মরচে ধরা বাক্স, পুরনো সিন্দুক, এটাই ছিল নীরাজের পৃথিবী। ছোটবেলা থেকে সে তার বাবার সাথে ভাঙাড়ি জিনিসপত্র বাছাই করত। অনেক সময় এমন তালা মিলত যা দেখতে বেকার হতো, কিন্তু নীরাজ ঘণ্টার পর ঘণ্টা বসে সেগুলো খুলে দিত। ও মেশিন চালানো জানত না, ও বইয়ের ভাষা জানত না, কিন্তু ও শুনতে জানত ধাতুর আওয়াজ, চাপের পার্থক্য, খালি জায়গার আন্দাজ। নীরজ সিন্দুকের ডান দিকে থাকা একটি ছোট ফোলা অংশের উপর আঙুল রাখল। সেখানে কোনো বোতাম ছিল না, শুধু সামান্য একটু তফাত ছিল। সে সেখানে হালকা চাপ দিল, তারপর ছেড়ে দিল। কিছুই হল না। সে আবার চেষ্টা করল। এবার চাপটা একটু বদলে দিয়ে নিচের কোণায় আবার তাই করল। ভিড় বিরক্ত হতে শুরু করল। এক রিপোর্টার বলল, মনে হয় শো শেষ হয়ে গেছে। কিন্তু তখনই নীরাজ থেমে গেল। সে মাথাটা একটু তেরছা করল, যেন কোনো হালকা আওয়াজ ধরার চেষ্টা করছে। তারপর সে দুহাত সিন্দুকের ওপর রাখল, একটি ওপরে একটি নিচে। ধীরে ধীরে চাপ বাড়াল। ক্লিক! খুব হালকা আওয়াজ, এত হালকা যে অর্ধেক লোক শুনতেই পেল না। কিন্তু নীরাজের মুখে হালকা হাসি ফুটে উঠল। শর্মা শেঠ সোজা হয়ে দাঁড়ালেন। এই আওয়াজটা? তিনি নিজের মনেই বললেন। নীরাজ চোখ মেলল। সিন্দুকটি এখনও খোলেনি, কিন্তু কিছু একটা জেগে উঠেছিল। আর এটা তো ছিল মাত্র শুরু। ক্লিকের সেই আওয়াজটি ছোট ছিল, কিন্তু প্রভাব ছিল বিশাল। শর্মা শেঠের চোখ এখন সিন্দুক থেকে সরছিল না। যারা এতক্ষণ হাসছিল তারাও চুপ হয়ে গেল। হলে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল, যেন কেউ বাতাস থামিয়ে দিয়েছে। নীরাজ হাত সরিয়ে নিল না। সে জানত যে এই তালা এক ঝটকায় খোলার মতো নয়। এটি সেই তালাগুলির মধ্যে একটি, যা শক্তি নয়, বরং ধৈর্য চেনে। সে আবার সিন্দুকটিতে টোকা দিল। এবার অন্য জায়গায়। ধকধক। এক পাশ থেকে আওয়াজ ভারী আসছিল, আর অন্য পাশ থেকে ফাঁপা। তার কপালে ঘামের হালকা ফোঁটা দেখা দিল। পোশাক পুরনো ছিল, কিন্তু তার প্রতিটি নড়াচড়া ছিল অত্যন্ত মাপা। যেন সে কোনো আন্দাজ লাগাচ্ছে না, বরং কোনো স্মৃতিকে অনুসরণ করছে। ভিড়ের মধ্যে থাকা এক ইঞ্জিনিয়ার বিড়বিড় করে বললেন, এই ছেলেটি প্রেশার পয়েন্ট খুঁজছে। নীরাজ সিন্দুকের নিচে ঝুঁকে দেখল। সেখানে কোনো তালা ছিল না, কোনো লিভার ছিল না, কিন্তু ধাতুর গঠনটা কিছুটা আলাদা ছিল। সে আঙুল দিয়ে সেখানে হালকা বৃত্তাকার চাপ দিল। কিছুই হল না। সে শ্বাস ছাড়ল, তারপর আবার চেষ্টা করল। এবার আগের চেয়ে একটু ধীর গতিতে। ভেতর থেকে আবার সেই আওয়াজ এল। গুড। এবার আওয়াজটি পরিষ্কার ছিল। শর্মা শেঠ অজান্তেই এগিয়ে এলেন। থামো, তিনি বললেন। কোনো মেশিন লাগবে কিনা বলো? নীরাজ না তাকিয়েই বলল, না শেঠজি। মেশিন উল্টে কাজ কঠিন করে দেয়। এই সিন্দুকটি হাতের স্পর্শের ভাষায় কথা বলছে। অনেকে অবাক হয়ে গেল। হাতের ভাষায় কথা বলছে? নীরাজ সিন্দুকের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। সে দুই হাতের তালু সিন্দুকের উপর রাখল, ঠিক যেমন কোনো ডাক্তার রোগীর নাড়ি পরীক্ষা করেন। কিছু সেকেন্ড সে একদম স্থির থাকল। তারপর সে বাঁ হাত দিয়ে ওপরের অংশে চাপ দিল, আর ডান হাত দিয়ে নিচের দিকে হালকা স্লাইড করল। ক্লিক। তারপর আরও একটি ক্লিক। এবার আওয়াজগুলো পরিষ্কার ছিল। হলে দাঁড়িয়ে থাকা ক্যামেরাগুলো আবার চালু হয়ে গেল। রিপোর্টাররা ফিসফিস করতে শুরু করল, কিছু একটা হচ্ছে, এই বাচ্চাটা সত্যি কিছু করছে। নীরাজের কানে তখন তার বাবার কণ্ঠস্বর বাজছিল, সব তালা তাড়াতাড়ি খোলে না বাবা, আগে সেটাকে বুঝতে হয়। সে সিন্দুকের কিনারে থাকা একটি অতি ক্ষুদ্র চিহ্নের ওপর আঙুল রাখল। এই চিহ্নটি মরচে ধরার মতো মনে হতো, কিন্তু আসলে সেটি ইচ্ছে করে বানানো হয়েছিল। সে সেখানে চাপ দিল। ধীরে, একটানা। হঠাৎ সিন্দুকের ভেতর থেকে ভারী কোনো জিনিস সরার আওয়াজ পাওয়া গেল। গুড়ধর। ভিড়ের মধ্যে কেউ একজন শ্বাস টেনে নিল। আরে! নীরাজ হাত সরিয়ে নিল। সে জানত এখনই নয়। যদি সে তাড়াহুড়ো করত, তবে সব আবার লক হয়ে যেত। সে এক পা পিছিয়ে গেল। গভীর শ্বাস নিল, তারপর আবার এগিয়ে এলো। এখন সিন্দুকটি শুধু লোহার বাক্স ছিল না, সেটি জেগে উঠেছিল, আর প্রথমবারের মতো সেটি খোলার জন্য প্রস্তুত মনে হচ্ছিল। নীরাজ এক পা পিছিয়ে যেতেই অনেকের মনে হলো যে সে হেরে গেছে। ভিড়ে আবার গুঞ্জন শুরু হলো। ব্যাস, এইটুকুই, এবার হয়তো হাঁপিয়ে গেছে, বলেছিলাম না। কিন্তু শর্মা শেঠ এবার কাউকে কিছু বলতে দিলেন না। তার নজর সিন্দুকের উপর আটকে ছিল। তিনি স্পষ্ট দেখেছিলেন সিন্দুকের ভেতরে কিছু একটা নড়েছে। সেটি কোনো বিভ্রম ছিল না। নীরাজ নিজের হাতের তালুগুলো ঘষে নিল। ঘাম ছিল, কিন্তু হাত কাঁপছিল না। সে মাথা তুলে সিন্দুকটিকে দেখল। এখন সে ওটাকে বাইরে থেকে দেখছিল না। সে ওটার ভেতরের ছবি নিজের মাথায় তৈরি করে ফেলেছিল। সে নিচু গলায় বলল, শেঠজি, যদি আমি ভুল করি, তবে এই সিন্দুকটি আগের মতো আবার বন্ধ হয়ে যাবে। তারপর আর কেউ এটি খুলতে পারবে না। হলে দাঁড়িয়ে থাকা কিছু লোক চমকে গেল। এ কি বলছে?
এ তো অনেক বড় ঝুঁকি। শর্মা শেঠ চোয়াল শক্ত করলেন। ৩ বছরের ব্যর্থতা, কোটি কোটি টাকার লগ্নি, আর এখনই বাচ্চা। কিছুক্ষণ তিনি চুপ থাকলেন। তারপর বললেন, যা করার কর, এখন পিছিয়ে যাওয়ার কোনো মানে হয় না। নীরাজ মাথা নাড়াল। সে সিন্দুকের বাম দিকের নিচে বসে কান পাতল। এবার সে টোকা দিল না, শুধু শুনল। পুরো হল তখন নিস্তব্ধ ছিল, এতটাই যে কারোর ঢোক গেলার শব্দও জুড়ে মনে হচ্ছিল। নীরাজ ভেতরে হালকা ধাতব কম্পন অনুভব করতে পারল। এটি সেই কম্পন যা সে ভাঙাড়িতে পাওয়া পুরনো সিন্দুকগুলোতে অনুভব করত। তফাৎ শুধু এটাই ছিল যে এই সিন্দুকটি অনেক গুণ বেশি জটিল ছিল। সে ডান হাতের 2 আঙুল একসাথে ওপরের কোনায় রাখল, বাম হাতের তালুর নিচের অংশে। ধীরে ধীরে চাপ বাড়াল। তারপর হঠাৎ 2 হাতের চাপ একসাথে ছেড়ে দিল। ক্ল্যাক! এবার আওয়াজটি পরিষ্কার এবং জোরালো ছিল। ভিড়ের মধ্যে কেউ জোরে বলে উঠল, আরে, এটা তো সত্যি খুলছে। নীরাজ সময় নষ্ট করল না। সে দ্রুত সিন্দুকের মাঝখানের অংশে হাত রাখল এবং হালকা ঘুরিয়ে দিল। এই ঘোরানোটা এতটাই ক্ষুদ্র ছিল যে ক্যামেরাও ঠিকমতো ধরতে পারল না, কিন্তু এর প্রভাব ছিল বিশাল। সিন্দুকের ভেতরে যেন কিছু একটা সেট হয়ে গেল। এবার আওয়াজগুলো অসংলগ্ন ছিল না, একটি ক্রমে ছিল। গুড়, ক্লিক, ধক। শর্মা শেঠের মুখ সদা হয়ে যেতে লাগল। তিনি জীবনে অনেক কিছু দেখেছিলেন, কিন্তু এই প্রথমবার তার সন্দেহ ভয়ে বদলে যাচ্ছিল। নীরজের মাথায় একটাই কথা চলছিল, তাড়াহুড়ো নয়। যদি তাড়াহুড়ো করি তবে সব শেষ। সে শেষবারের মতো সিন্দুকের সামনে দাঁড়িয়ে 2 হাত রাখল, চোখ বন্ধ করল, দম বন্ধ করল, আর খুব হালকা করে, যেমন কোনো ঘুমন্ত শিশুকে জাগানো হয়, সে চাপ দিল। হঠাৎ সিন্দুকের ওপরের অংশ 1 ইঞ্চি বাইরের দিকে সরে এলো। পুরো হল স্তব্ধ হয়ে গেল। এটি এখনও পুরোপুরি খোলেনি, কিন্তু এখন আর কেউ হাসছিল না, এখন কেউ সন্দেহ করছিল না। এখন সবাই জেনে গিয়েছিল যে এই ছেলেটি খালি হাতে ফিরে যাওয়ার মতো নয়। সিন্দুকের ওপরের অংশ 1 ইঞ্চি বাইরে সরতেই সময় যেন থমকে গেল। কেউ চিৎকার করল না, কোনো তালি বাজল না, সবাই শুধু তাকিয়ে থাকল। নীরজ হাত ওখানেই রেখেছিল, সে ধাক্কা দিল না। সে জানত এটাই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মানুষ ভুল করে বসে। অধৈর্য হওয়া বা বেশি জোরে ধাক্কা দেওয়া মানে তালাটি আবার নিজেকে বন্ধ করে নেবে। সে খুব নিচু গলায় নিজেকে বলল, এখন শুধু সঠিক ক্রম। তার চোখ সিন্দুকের ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করছিল না, সে বাইরের সংকেতগুলো পড়ছিল। হালকা ঝোঁক, দরজার ওজন, ধাতুর নিঃশ্বাস। সে বাম হাত দিয়ে ওপরের অংশটিকে স্থির রাখল, আর ডান হাত দিয়ে নিচের দিকে খুব হালকা চাপ দিল। গুরু। এবার আওয়াজটি ছিল ভারী, এমন আওয়াজ যা তখনই আসে যখন ভেতরে বড় কিছু নিজের জায়গা ছাড়ছে। শর্মা শেঠ অজান্তেই 2 পা এগিয়ে এলেন। তার গলা শুকিয়ে গিয়েছিল। খুলছে, তার মুখ দিয়ে আপসে বেরিয়ে গেল। নীরজ শেষবারের মতো নিচের দিকে আঙুল ঘোরাল। মাত্র অর্ধবৃত্ত, বেশি নয়। ক্ল্যাক! এবার আওয়াজটি কোনো সন্দেহের অবকাশ রাখল না। সিন্দুকের দরজাটি নিজেই সামনের দিকে ঝুঁকে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ভারী লোহার দরজাটি পুরোপুরি খুলে গেল। পুরো হল যেন ফেটে পড়ল। খুলে গেছে, আরে তো খুলে গেল, এই বাচ্চাটি করে দেখালো। ক্যামেরাগুলো ঝলসে উঠল। মানুষ এগিয়ে আসতে লাগল, কিন্তু গার্ডরা সাথে সাথে আটকে দিল। শর্মা শেঠ নিজে সিন্দুকের সামনে পৌঁছলেন, তার হাত কাঁপছিল। সিন্দুকের ভেতরের দৃশ্য কেউ ভাবতেও পারেনি। ভেতরে সোনার ইট ছিল, হিরেতে ভরা কাঠের বাক্স ছিল, পুরনো আমলের মুদ্রার থলি, আর নিচে মখমলের কাপড়ে মোড়ানো মোটা মোটা জুয়েলারি ছিল। কোটি নয়, 10 কোটি নয়, ছিল ডজন ডজন কোটি। হলে কারো কথা বেরোচ্ছিল না, কেউ অবিশ্বাসে মাথা নাড়াচ্ছিল, কারোর চোখ চকচক করছিল। শর্মা শেঠ ধীরে একটি ইট তুললেন। ওজন আসল ছিল, জৌলসও আসল ছিল। তিনি নীরজের দিকে তাকালেন, সেই ছেঁড়া কাপড়, সেই শান্ত চোখ। তুই, তার গলা ধরে এলো, তুই কে রে বাবা? নীরজ মাথা নিচু করে নিল। সে বলল, নীরজ, কপাড়ির ছেলে। শেঠ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর পকেট থেকে রুমাল বের করে কপাল মুছলেন এবং গভীর শ্বাস নিলেন। তিনি সবার সামনে বললেন, আমি কথা দিয়েছিলাম যদি তুই সিন্দুক খুলতে পারিস তবে তোকে 10 কোটি টাকা দেব। হলে আবার শোরগোল উঠল। সত্যি কি দেবে? এবার দেখো কি হয়। শর্মা শেঠ হাত তুলে সবাইকে শান্ত করালেন। তিনি তার ম্যানেজারের দিকে তাকালেন, এখনই, এখানেই, সবার সামনে। নীরজের বাবা, যিনি ভিড়ের পেছনে দাঁড়িয়েছিলেন, এখনও পর্যন্ত কিছুই বুঝতে পারছিলেন না। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল। কিন্তু নীরজের নজর সিন্দুকের ওপর ছিল না, তার নজর ছিল সেই দরজার ওপর যা আজ শুধু লোহার নয়, তার ভাগ্যেরও তালা খুলে দিয়েছিল। আর এই কাহিনী এখনও শেষ হয়নি। হলে শোরগোল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কেউ ফোনে কথা বলছে, কেউ ভিডিও লাইভ করে ফেলেছে, ধনরত্ন পাওয়া গেছে, এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগল। শর্মা শেঠ তার পার্সোনাল ম্যানেজারকে ইশারা করলেন, লিগ্যাল টিমকে ডাকো, অ্যাকাউন্টস তৈরি রাখো। ম্যানেজার হড়বড় করে ফোন করতে লাগলেন। নীরজ এখনও ওখানেই দাঁড়িয়েছিল,
না তার মুখে লোভ ছিল, না জয়ের কোনো উল্লাস, যেন সে কোনো চুক্তি নয়, শুধু নিজের কাজ শেষ করেছে। শর্মা শেঠ তার কাছে এলেন। প্রথমবার তার গলায় কোনো কঠোরতা ছিল না। তিনি বললেন, তুই জানিস 10 কোটি টাকা কত হয়? নীরজ মাথা নাড়াল। সে বলল, এত টাকা যে আমার বাবা সারা জীবন কপারি তুলেও উপার্জন করতে পারবেন না। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কিছু লোক পশ্চস্তি বোধ করতে লাগল। এই বাচ্চাটি একদম সরাসরি কথা বলছিল। শেঠ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তবুও তুই ভয় পাচ্ছিস না? নীরজ জবাব দিল, ভয় তখন লাগে যখন তালা বোঝা যায় না। শেঠ হালকা হাসলেন। হয়তো প্রথমবার কেউ তাকে এমন জবাব দিয়েছিল। তখনই নীরজের বাবা রামদিন এগিয়ে এলেন। কাপড় আরও বেশি পুরানো, চোখে ঘাবড়ানি। শেঠজি, ছেলেটা বাচ্চা, যদি কোনো ভুল হয়ে থাকে তবে। শর্মা শেঠ তাকে থামিয়ে দিলেন। ভুল? ও তো আমার 3 বছরের মাথা ব্যথা শেষ করে দিল। ঠিক সেই সময় লিগ্যাল টিম পৌঁছে গেল। কাগজপত্র খোলা হলো। ক্যামেরার সামনে সবকিছু পরিষ্কারভাবে সম্পন্ন হচ্ছিল। শেঠ উঁচু গলায় বললেন, সবাই শুনে নিন, আমি কথা দিয়েছিলাম আর শর্মা শেঠ নিজের কথা ভাঙেন না। একটি কাগজ এগিয়ে দেওয়া হলো। নীরজের নাম জিজ্ঞেস করা হলো, বয়স লেখা হলো, অভিভাবক হিসেবে পিতার নাম। নীরজের হাতে কলম দেওয়া হলো। ও জীবনে কখনো এত কাগজ দেখেনি, কিন্তু ও দ্বিধা ছাড়াই দস্তখত করে দিল। ভিড়ের মধ্যে কেউ একজন বলল, এবারেই ছেলেটা বদলে যাবে। নীরজ কথাটা শুনতে পেল। সে মাথা তুলে বলল, আমি বদলাব না, পরিস্থিতি বদলাবে। শর্মা শেঠ চেকটি এগিয়ে দিলেন। 10 কোটি। রামদিনের হাত কাঁপতে লাগল। তিনি প্রায় গোসেই পড়ছিলেন, কিন্তু নীরজ তাকে ধরে ফেলল। শেঠ চেকটি নীরজকে নয়, বরং তার বাবাকে দিলেন। এটা সামলে রাখুন, ছেলেটা বুদ্ধিমান, কিন্তু দুনিয়াটা নয়। সেই মুহূর্তে নীরজ প্রথমবার সিন্দুক থেকে নজর সরিয়ে মানুষের দিকে তাকাল। সেই সব মানুষ যারা কিছুক্ষণ আগে হাসছিল, এখন আর কেউ হাসছিল না। কিন্তু কাহিনী এখানেই শেষ হওয়ার ছিল না, কারণ যে তালা তাকে 10 কোটি টাকা পাইয়ে দিল, তার পেছনের কাহিনী এখন বাইরে আসতে যাচ্ছিল, আর অনেক মানুষই সেটা পছন্দ করছিল না। চেক হাতে পেতেই মামলা মিটে গেল না। আসলে ওখান থেকেই আসল উত্তেজনা শুরু হলো। শর্মা শেঠের লিগ্যাল টিম যখন কাগজপত্র গোছাচ্ছে, ঠিক তখনই হলের কোণা থেকে এক কঠোর কণ্ঠস্বর ভেসে এলো, 1 মিনিট, এটা এত সহজ নয়। সবার নজর ঘুরে গেল। সেই ব্যক্তি ছিলেন গ্রে স্যুটে, মুখে সরকারি গাম্ভীর্য। তার সাথে আরও 2 জন লোক ছিলেন, যাদের গলায় পরিচয়পত্র ঝুলছিল। আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আসছি, তিনি বললেন, আর এই ধনরত্ন ব্যক্তিগত নয়, বরং তদন্তের বিষয়। হলে আবার নীরবতা নেমে এলো। শর্মা শেঠের মুখ শক্ত হয়ে গেল। এই সিন্দুকটি আমার গুদাম থেকে বেরিয়েছে। অফিসার ফাইল খুললেন। সিন্দুকটি আপনার হতে পারে, কিন্তু এর ভেতরের ধনরত্ন কোথা থেকে এলো তা এখনও ঠিক হওয়া বাকি। নীরজ এইসব চুপচাপ শুনছিল। ও আইনের ভাষা জানত না, কিন্তু এতটুকু বুঝতে পারছিল যে মামলা জটিল হতে যাচ্ছে। একজন অফিসারের নজর নীরজের ওপর গেল। আর এই ছেলেটি? ও এই সিন্দুক খুলতে শিখল কোত্থেকে? প্রশ্নটি ছিল সরাসরি এবং বিপজ্জনক। ভিড়ে ফিসফাস শুরু হল। কোথাও চুরি তো নয়, এত ছোট বয়সে এত বড় দক্ষতা? রামদিন ঘাবড়ে গেলেন। সাহেব, আমার ছেলেটা সহজ সরল, ও কিছু ভুল করেনি। নীরজ এগিয়ে এলো। সে বলল, আমি সিন্দুক চুরি করিনি, আমি শুধু ওটা খুলেছি। অফিসার জিজ্ঞেস করলেন, কিভাবে? নীরজ এক মুহূর্ত ভাবল, তারপর বলল, আমার বাবা কবাড়ি বা ভাঙাড়ির কাজ করেন। পুরনো তালা, সিন্দুক, বাক্স, আমি সেগুলো খুলতাম। কিছু তালা শক্তি দিয়ে নয়, বরং সঠিক জায়গায় স্পর্শ করলে খোলে। এটাও তেমনই ছিল। এক সিনিয়র অফিসার, যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি সিন্দুকটি খুঁটিয়ে দেখলেন। এই লক সিস্টেম, এটি ইন্ডাস্ট্রিয়াল নয়, এটি হাতে তৈরি করা হয়েছে, অনেক পুরনো। তিনি নীরজের দিকে তাকালেন। তুই কোনো মেশিন ব্যবহার করিসনি, এই কথাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শর্মাশের তৎক্ষণাৎ বললেন, যে তদন্ত করার আছে করুন, কিন্তু আমার দেওয়া কথা। অফিসার হাত তুললেন। প্রতিজ্ঞা বজায় থাকবে, কিন্তু এই ছেলেটিকে আমরা এড়িয়ে যেতে পারি না। নীরজের প্রথমবার হালকা ভয় লাগল। তালা খোলা সহজ ছিল, কিন্তু সিস্টেম বোঝা নয়। কিন্তু তখনই সেই সিনিয়র অফিসারটি এগিয়ে এলেন এবং বললেন, ভয় পাস না, তোর ওপর কোনো অভিযোগ নেই, বরং আমাদের তোকে প্রয়োজন হতে পারে। নীরজ জিজ্ঞেস করল, কিসের জন্য? অফিসার সিন্দুকের ভেতরে রাখা একটি বিশেষ কাঠের পেটির দিকে ইশারা করলেন। দেশে এমন আরও সিন্দুক আছে, যা বন্ধ, রহস্যময় আর হয়তো বিপজ্জনকও। তুই আমাদের সাহায্য করতে পারিস। নীরজ বুঝতে পারল, এটি শুধু টাকার গল্প ছিল না, এটি ছিল দক্ষতার গল্প। আর এখন তার দক্ষতা সবার সামনে চলে এসেছিল। কয়েক সপ্তাহ পর নীরজ এখন আর বস্তিতে থাকত না। তবে সে কোনো বিলাসবহুল বাংলোতেও যায়নি। সরকার তার বাবাকে সম্মানের সাথে একটি বাড়ি দিল।
নীরজকে একটি টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করা হলো। সেখানে বই ছিল, মেশিন ছিল, কিন্তু সবচেয়ে বড় ছিল সম্মান। শর্মা শেঠ তার 10 কোটির কথা রেখেছিলেন। পুরো আইনি প্রক্রিয়া মেনে সবার সামনে কাজ হয়েছে। নীরজ সেই টাকার অর্ধেক তার বাবাকে দিয়ে দিল। সে বলল, আপনি আমাকে ভাঙাড়ির মধ্যেও সুযোগ দিয়েছিলেন, এখন আপনার আরাম করার পালা। বাকি টাকা দিয়ে সে একটি ছোট ওয়ার্কশপ তৈরি করল। নাম দিল নীরজ লক ল্যাব। সেখানে সে বাচ্চাদের শেখাত তালা খোলা নয়, বরং নতুন করে ভাবতে শেখাত। একটি ইন্টারভিউতে কেউ তাকে জিজ্ঞেস করেছিল, এত কম বয়সে কোটিপতি হয়ে কেমন লাগছে? নীরজ সাধারণ জবাব দিল, আমি কোটিপতি হইনি, আমি শুধু সেদিন দৃশ্যমান হয়েছিলাম। সেই দিনের পর লোকে যখন কোনো বন্ধ সিন্দুকের সামনে দাঁড়াত, তখন আর মেশিনের কথা মনে করত না। তারা মনে করত সেই ছেঁড়া পোশাক পরা ছেলেটিকে, যে প্রমাণ করেছিল যে প্রতিটি তালা চাবি দিয়ে খোলে না, আর প্রতিটি ভাগ্য সুপারিশ দিয়ে বদলায় না। কিছু তালা দক্ষতা দাবি করে, আর এই পৃথিবীটা শুধু একটা সঠিক সুযোগ খোঁজে। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করুন। এমন আরও দমদার এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে আপনার শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন কোণা পর্যন্ত পৌঁছচ্ছে।